আসসালামু আলাইকুম। এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। ছাদ ফুটো করে বগুড়ার কারাগার থেকে পালানোর ১.৫ ঘন্টার মাথায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৪ আসামি গ্রেফতার। ঘটনা তদন্তে ৬ সদস্যের কমিটি গঠন। দেশের বিভিন্ন স্থানে বন্যার পানি কমতে থাকলেও দুর্ভোগ কমেনি বানভাসী মানুষের। রাস্তাঘাট, মৎস্য ও কৃষিতে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা। এবং কুমিল্লার ব্রাহ্মণপাড়ার ছোট ধুসিয়া এলাকার সমাজকর্মী নুরুল হক হত্যা মামলায় ৬ জনকে মৃত্যুদণ্ড ও ১০ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। বগুড়ার কারাগার থেকে পালানোর ১.৫ ঘন্টার মাথায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৪ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় কারা কর্তৃপক্ষের গাফলতি কিংবা নিরাপত্তা ব্যবস্থায় কোনো ত্রুটি ছিল কিনা তা খতিয়ে দেখতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে ৬ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। ৪ আসামির বিরুদ্ধে নতুন মামলা দিয়ে আদালতে পাঠানো হবে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী। বগুড়া প্রতিনিধি হুমায়রা আক্তার জাহানের পাঠানো তথ্য ও ছবিতে আরো জানাচ্ছেন মিজান শাহজাহান। পৃথক মামলায় ফাঁসির আসামি কুড়িগ্রামের নজরুল ইসলাম মঞ্জু, নরসিংদীর আমির হোসেন, বগুড়ার জাকারিয়া ও ফরিদ শেখ বগুড়া জেলা কারাগারের একই কন্ডেম সেলে বন্দী ছিল। মঙ্গলবার গভীর রাতে ছাদ ফুটো করে কন্ডেম সেলের বাইরে বের হয় তারা। এরপর আগে থেকে বানানো বিছানার চাদরের দড়ি দিয়ে কারাগারের ভবন থেকে নিচে নামে। রাত ৩টার দিকে তারা পালিয়ে যায় বলে জানায় কারা কর্তৃপক্ষ। পুলিশ জানায় রাত ৩:৫৬ বিষয়টি জানতে পারেন তারা। সাথে সাথে অভিযানে নামে একাধিক টিম। ভোর ৪:১০ দিকে বগুড়া শহরের চেলোপাড়ার করতুয়া নদীর তীর থেকে পলাতক ৪ আসামিকে গ্রেপ্তার করে পুলিশ। যেহেতু তারা ৪ জন মৃত্যুদণ্ডপ্রাপ্ত করেনি, তারা জেলখানা থেকে পলায়ন করেছে, সেজন্য এখন তাদের বিরুদ্ধে আবার একটি মামলা হবে। এদিকে ৪ আসামির পালানোর ঘটনা তদন্তে ৬ সদস্যের কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে করা কমিটিতে জেলা পুলিশ, গণপূর্ত অধিদপ্তর ও জেলা কারা কর্তৃপক্ষের প্রতিনিধিকে সদস্য রাখা হয়েছে। এটা যেহেতু ব্রিটিশ আমলের জেলখানাটা এবং যে সেলগুলো আছে এই সেলগুলোতে দুই পাশে জেএমবির মাঝখানে হলো এই ইয়ারা ছিল, দণ্ডপ্রাপ্ত আসামিরা ছিল বিগত ১ মাস যাবত। ১ তারিখে এই ৪ জন এখানে আসে। আমি গত এই মাসের ২ তারিখ আমি কিন্তু এটা ভিজিট করেছি এবং পুরো সেলগুলা ভিজিট করে আমি নির্দেশনা দিয়ে আসছি যে এখানে আউটডোর এবং ইনডোরের নিরাপত্তা ব্যবস্থা যাতে জোরদার রাখা হয়। কারাগার থেকে ফাঁসির আসামি পালানোর বিষয়টি সারা দেশে চাঞ্চল্যের সৃষ্টি করেছে। জেলা কারাগারের আধুনিকায়নের পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা উচিত বলে মনে করেন সংশ্লিষ্টরা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। যে কোনো অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। খুলনা মেট্রোপলিটন পুলিশ লাইনে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি কথা বলেন। পুলিশ কর্মকর্তাদের সম্পদের বিষয়ে এ সময় আইজিপি বলেন, তদন্ত চলছে, তদন্ত শেষে আসল তথ্য বেরিয়ে আসবে। এর আগে তিনি অস্ত্রাগার ভবন, মাল্টিপারপাস ভবন ও বৈদ্যুতিক উপকেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং বড় বয়রা পুলিশ ফাঁড়ি ও মাল্টিপারপাস শেড উদ্বোধন করেন। পরে পুলিশ কর্মকর্তাদের সাথে আইন শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভায় যোগ দেন তিনি। দেশের বিভিন্ন স্থানে বন্যার পানি কমতে থাকলেও দুর্ভোগ কমেনি বানভাসী মানুষের। সিলেটের ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জে বন্যা পরিস্থিতির তেমন কোনো উন্নতি হয়নি। নদ নদীর পানি ২ থেকে ৩টি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে বইছে। ফেঞ্চুগঞ্জে কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ৯২ সেন্টিমিটার, অমলশীত পয়েন্টে বিপদসীমার ১৩ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নিম্নাঞ্চলে ২৫টি গ্রাম এখনো পানিতে তলিয়ে আছে। এদিকে পানি কমে আসায় বের হচ্ছে ক্ষয়ক্ষতির চিহ্ন। রাস্তাঘাট, মৎস্য ও কৃষিতে ৭৭৯,৬৬৬,০০০ টাকার ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া গেছে। হবিগঞ্জে পানি কমতে থাকায় জেলার সার্বিক বন্যা পরিস্থিতির ধীরে ধীরে উন্নতি হচ্ছে। নিমজ্জিত বাড়িঘর থেকে নামতে শুরু করেছে পানি। তবে জেলার আজমিরিগঞ্জে কালনী নদীর পানি সকালে বিপদসীমার ৫৬ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। এতে ওই ২ উপজেলায় পানিবন্দী রয়েছেন এখনো অনেক মানুষ।
নেত্রকোনায় নদ নদীর পানি দ্রুত কমতে থাকায় মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে। উদ্বাখালী ছাড়া সকল নদ নদীর পানি এখন বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। কুড়িগ্রামের বন্যা পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি হচ্ছে। তবে নদী তীরবর্তী চর, দ্বীপচর ও নিম্নাঞ্চলের অনেক বসতবাড়ি থেকে পানি পুরোপুরি নেমে না যাওয়ায় দুর্ভোগ কমেনি বানভাসী মানুষের। অনেক পরিবার গবাদি পশু সহ বন্যা নিয়ন্ত্রণ বাঁধে আশ্রয় নিয়ে চরম কষ্টে দিন কাটাচ্ছে। পানি তো ঈদের দিনটা কি বেশি পানি, আজ পর্যন্ত পানি আছে, একটু কমছে অবশ্য। ব্যবসা নাই, পানির মালও নষ্ট হয়ে গেছে প্রচুর, সেই কেস ভিজিয়া গেছে। বাড়িতে তো পানি, আমি বর্তমানে রয়েছি, আমরা তো উত্তর ইসলামপুর বাড়ি, হলো দায় থেকে একটু ক্লামসে আছি, কিন্তু অবস্থা খুব খারাপ, গরিবগুলা খুব বেশি আমরা চাইছি। আমাদের না সারা পেন্টুমেন্ট বাজারে সব দিকে গিয়া পানি জুড়ে গিয়া মালটাল নষ্ট হয়ে গেছে। পানি ধীরে ধীরে না, পানি আস্তে আস্তে 2 দিনে মনে হয় 3 ইঞ্চি নামছে। অল্প বৃষ্টিতেই বাজার সবার আগে এফেক্টেড হয়ে যায়। কারণ এটা আমরা আশা করব কর্তৃপক্ষের কাছে যে এই ব্যবস্থা নেওয়ার জন্য নদী খনন করে হোক আর অন্যভাবে হোক, বাজারটা যাতে নিরাপদ থাকে, বাজারটা যাতে সেফ থাকে। এবার মানিকগঞ্জ ও শরীয়তপুরে পদ্মার চরাঞ্চলে দেখা মিলেছে আলোচিত রাসেল ভাইপার সাপের। এতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে জনমনে। 2 জেলায় এ পর্যন্ত অর্ধশতাধিক মানুষ বিষধর এই সাপের কামড়ের শিকার হয়েছেন। মানিকগঞ্জ প্রতিনিধি শহীদুল ইসলাম সুজন ও শরীয়তপুর প্রতিনিধি রোকনুজ্জামান পারভেজের পাঠানো তথ্য ছবি নিয়ে আরো জানাচ্ছেন ঐশী গোস্বামী প্রমা। বর্তমানে দেশে এক আতঙ্কের নাম রাসেলস ভাইপার বা চন্দ্রবোরা সাপ। বিষধর এই সাপের ছোবলে দেশের নানা প্রান্ত থেকে মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। গত 3 মাসে বিষধর রাসেলস ভাইপারের কামড়ে মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলায় অন্তত 5 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া সিঙ্গার সদর ও সাটুরিয়ায় আরো 3 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। উপজেলা প্রশাসন এবং জেলা প্রশাসন বিষয়টি নিয়ে কনসার্ন আছে এবং আমরা ইতিমধ্যে যে সচেতনতামূলক প্রচারণাটা সেটি আমরা শুরু করেছি প্রায় গত মাস 2-1 ধরে, এবং মানুষকে আমরা অবগত করছি যে আসলে একমাত্র সচেতনতাই পারে যে বেশি পরিমাণ ক্ষতির হাত থেকে মানুষকে রক্ষা করতে। এদিকে শরীয়তপুরে পদ্মা নদী বেষ্টিত চরাঞ্চল জাজিরা ও সখীপুরের কাছিকাটায় বাড়ছে রাসেলস ভাইপার সাপের আতঙ্ক। বাসাবাড়ি, ক্ষেত খামারেও দেখা মিলছে এ সাপের। চলতি বছরে বিভিন্ন সাপের কামড়ে জেলায় মারা গেছে 4 থেকে 5 জন। চিকিৎসকরা বলছেন সাপে কাটার পর ওঝার দ্বারস্থ হয়ে প্রাণ হারাচ্ছেন অনেকে। যে সচেতন হন, আপনারা চিকিৎসার জন্য হসপিটালে আসুন, আপনারা কোনো ওঝা বা কোনো ফকিরের কাছে যাবেন না। সাপের কামড়ে আতঙ্কিত না হয়ে দ্রুত হাসপাতালে যাওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। লালমনিরহাটের কালীগঞ্জ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে নুরুল ইসলাম নামে এক বাংলাদেশি নিহত হয়েছে। ভোর 4:30টার দিকে কালীগঞ্জের লোহাকুচি সীমান্তের মালগাড়া নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহত নুরুল ইসলাম গোরল ইউনিয়নের বাসিন্দা। তার লাশ ভারতের ভূখণ্ডে রয়েছে। জানা গেছে ভোরে ভারতীয় গরু ব্যবসায়ীদের সহায়তায় নুরুল ইসলাম সহ 5-6 জনের পাচারকারী দল সীমান্তের 919 নম্বর মেন পিলার দিয়ে ভারতে প্রবেশ করে। গরু নিয়ে ফেরার পথে কোচবিহার জেলার 78 বিএসএফ ব্যাটালিয়নের টহল দলের সদস্যরা তাদেরকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে অন্যরা পালিয়ে গেলেও ঘটনাস্থলে নুরুল ইসলাম গুলিবিদ্ধ হয়ে মারা যায়। পরে বিএসএফ তার লাশ ভারতের অভ্যন্তরে নিয়ে যায়। আবারও বন্ধ করে দেয়া হলো বান্দরবনের পর্যটন কেন্দ্রগুলো। প্রবল বৃষ্টিতে সাঙ্গু নদীর পানি বাড়ায় দুর্ঘটনার আশঙ্কায় থানচি উপজেলার কয়েকটি পর্যটন কেন্দ্র বন্ধ করে দিয়েছে প্রশাসন। সকাল থেকে উপজেলার সাঙ্গু নদী তীরবর্তী পর্যটন কেন্দ্র রেমাক্রি, বড় পাথর, তিন্দু, কুমারী ঝর্ণা সহ বেশ কয়েকটি পর্যটন কেন্দ্র বন্ধ করে দেওয়া হয়। সন্ত্রাসী তৎপরতার কারণে দীর্ঘ 2 মাসেরও বেশি সময় বন্ধ থাকার পর গত রোববার খুলে দেওয়া হয়েছিল থানচির পর্যটন কেন্দ্রগুলো। মাত্র 4 দিনের মাথায় আবারও তা বন্ধ করে দেওয়া হলো। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুন জানান, গত কয়েকদিন থেকে হঠাৎ করে প্রচুর বৃষ্টি হওয়ায় সাঙ্গু নদীতে ঢল নেমেছে। এছাড়া সাপের উপদ্রব বেড়েছে। এই কারণে দুর্ঘটনার আশঙ্কায় পর্যটন কেন্দ্রগুলো বন্ধ করে দেওয়া হয়েছে।
ময়মনসিংহে মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধাদের সাংবিধানিক মর্যাদা ও মাসিক সম্মানী ভাতা 50,000 টাকা করার দাবি জানিয়েছেন মুক্তিযোদ্ধারা। দুপুরে ময়মনসিংহ প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। এছাড়া তাদের সন্তান ও নাতি নাতনিদের চাকরিতে 30% কোটা সহ 9 দফা দাবি তুলে ধরা হয় সংবাদ সম্মেলনে। মুক্তিযোদ্ধা সাদিকুর রহমান ও মোহাম্মদ কামাল পাশা সহ জেলার অর্ধশতাধিক বীর মুক্তিযোদ্ধা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন। পার্বত্য জেলা বান্দরবানের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের জিপিএ 5 প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে দৈনিক প্রথম আলো। সকালে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সম্মেলন কক্ষে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বান্দরবান সরকারি কলেজের অধ্যক্ষ নুরুল আফসার। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বান্দরবান প্রেস ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, বান্দরবান বিশ্ববিদ্যালয়ের শিক্ষক চাইচাই নিনি ও সংস্কৃতি শিল্পী চৌধুরী ইপ্রু। অনুষ্ঠানে মিডিয়া পার্টনার ছিল এটিএন বাংলা। এদিকে পঞ্চগড়েও উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হলো 2024 সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ 5 প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। সকালে পঞ্চগড় সরকারি মিলনায়তন চত্বরে এই উৎসব শুরু হয়। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন জেলার গুণী শিক্ষকরা। স্বপ্ন দেখো জীবন গড়ো স্লোগানে প্রথম আলোর আয়োজনে এই শিক্ষার ডিজিটাল প্ল্যাটফর্ম শিখর পৃষ্ঠপোষকতায় সারা দেশের 64 জেলায় ধারাবাহিকভাবে চলবে জিপিএ 5 প্রাপ্তদের নিয়ে এ উৎসব। আয়োজনটির মিডিয়া পার্টনার এটিএন বাংলা। মাগুরায় আদ্দিন ওয়েলফেয়ার সেন্টারের সমন্বিত কৃষি ইউনিট ভুক্ত প্রাণী সম্পদ খাতের আওতায় সফল খামারিদের সম্মাননা দেওয়া হয়েছে। পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন, পিকেএসএফ এবং আদ্দিন ওয়েলফেয়ার সেন্টারের উদ্যোগে অনুষ্ঠানে 6 জন কৃষক ও খামারিকে এই সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মিহির কান্তি বিশ্বাস। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আদ্দিন ওয়েলফেয়ার সেন্টারের ডিজিএম শহীদুল ইসলাম ও মাগুরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বিষ্ণুপদ সাহা। আদ্দিন ওয়েলফেয়ার সেন্টার বিভিন্ন স্তরের কর্মকর্তা, খামারি ও কৃষকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। কুয়েত ও সৌদি আরবে বাংলাদেশের দূতাবাস কর্মকর্তাদের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনেছেন রংপুরের এক ভুক্তভোগী। রংপুর প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন প্রবাসী বিপুল মিয়া। এ সময় তিনি বলেন, দু দেশে কোম্পানি কর্তৃপক্ষ তার বেতন আটকে রাখলে দূতাবাসের কর্মকর্তাদের সহযোগিতা চাওয়া হয়, কিন্তু দূতাবাসের কর্মকর্তারা তার অর্থ আত্মসাতের লক্ষ্যে তাকে কোনো সহযোগিতা না করে দেশে ফেরত পাঠায়। এ ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয় ও সরকার প্রধানের সহযোগিতা চান তিনি। প্রচণ্ড এই গরমে হিট স্ট্রোক থেকে রক্ষা পেতে শ্রমজীবীদের মাঝে ছাতা, ক্যাব, বোতলজাত পানি ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি নড়াইল জেলা ইউনিটের পক্ষ থেকে এ সময় 400 ছাতা, 800 ক্যাপ ও 1 লিটারের 800 বোতল পানি বিতরণ করা হয়। রেড ক্রিসেন্ট সোসাইটি নড়াইল ইউনিটের সাধারণ সম্পাদক কাজী ইসমাইল হোসেন সহ অন্যান্যরা এ কার্যক্রমে অংশ নেন। ময়মনসিংহে আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে রোপা আমন ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধিতে করণীয় শীর্ষক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে গতকাল বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম কনফারেন্স হলে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। দিনব্যাপী কর্মশালায় কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাহবুবুল হক পাটোয়ারি, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সরজমিন উইংয়ের পরিচালক কৃষিবিদ তাজুল ইসলাম পাটোয়ারি ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ময়মনসিংহ অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ আবু মোহাম্মদ এনায়েতুল্লাহ সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কৃষিবিদ, বিনা ও বাড়ির বিজ্ঞানী সহ কৃষি কর্মকর্তা, কৃষক ও গণমাধ্যম কর্মীরা কর্মশালায় অংশ নেন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি গ্রামগঞ্জের খবর। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।